একটা মহাকাব্য যা হাজার হাজার বছরের পুরনো, সেটাকে আজকের পাঠকের জন্য প্রাসঙ্গিক করে তোলা কাজটা কিন্তু একদম সহজ নয়। মোটেও না। কিন্তু সি রাজা গোপালাচারীর রামায়ণ ঠিক এই কাজটাই করেছে, আর কি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। হ্যাঁ, আমাদের হাতে যে রিভিউগুলো আছে সেগুলো বলছে এটা বাল্মীকির মহাকাব্যের একটা আধুনিক আর কালজয়ী সংস্করণ। চলুন আজ একটু তলিয়ে দেখি এই বইটার সাফল্যের রহস্যটা ঠিক কি। দেখুন, রিভিউগুলোর মূল সুরটা যদি আমরা ধরি তাহলে দেখব রাজা গোপালাচারীর লক্ষ্যটা খুব স্পষ্ট ছিল। তিনি রামায়ণকে এমনভাবে সবার সামনে আনতে চেয়েছিলেন যা তরুণ প্রজন্ম বা যারা সংস্কৃত সাহিত্যের বিশালতার সাথে পরিচিত নন তারাও সহজে গ্রহণ করতে পারে। আচ্ছা, তিনি কিন্তু শুধু গল্পটা সংক্ষেপ করেননি। ঠিক এইখানেই আমার আসল কৌতূহল। একটা বিশাল সংস্কৃত মহাকাব্যকে প্রায় ৩০০ পৃষ্ঠায় নিয়ে আসা, হ্যাঁ, তার মানে তো অনেক কিছু বাদ দিতে হয়েছে। তিনি ঠিক কি বেছে নিয়েছেন আর কি ছেটে ফেলেছেন, এই বাছাই প্রক্রিয়াটাই তো আসল শিল্প, তাই না? একদম। পর্যালোচনায় বলা হয়েছে রাজা গোপালাচারী আসলে মহাকাব্যের হাজারো ছোট বড় ঘটনা, পার্শ্ব চরিত্র এই সব কিছুকে ছেটে ফেলে শুধুমাত্র সেই অংশগুলোকেই রেখেছেন যা সরাসরি ধর্ম আর কর্তব্যের মূল বার্তার সঙ্গে যুক্ত। ও আচ্ছা। এর ফলে কি হয়েছে, কাহিনীটা তার কাব্যিক বিশালতা হয়তো কিছুটা হারিয়েছে, কিন্তু নৈতিক তীক্ষ্ণতা অনেক বেড়ে গেছে। তার মানে ফোকাসটারও শার্প হয়েছে। এক্স্যাক্টলি। তিনি পাঠককে জটিল কোনো দার্শনিক তর্কে না জড়িয়ে সোজা মূল বার্তার দিকে নিয়ে গেছেন। আর তার লেখার ধরনটাও তো খুব সহজ, তাই না? রিভিউতে একটা দারুণ কথা বলা হয়েছে যে তিনি একজন জ্ঞানী বয়োজ্যেষ্ঠর মতো করে গল্পটা বলেন। হ্যাঁ হ্যাঁ, মনে হয় যেন কোনো দাদু বা নানা তার নাতি নাতিনিকে শোনাচ্ছেন। গল্পটা শুনতে সহজ, কিন্তু এর ভেতরের ভাবনাটা অনেক গভীর। এই তুলনাটা আমারও খুব ভালো লেগেছে। আর এই ভঙ্গির সাথে আরও একটা জিনিস যোগ হয়েছে যা বইটিকে অনন্য করে তুলেছে। কি সেটা? প্রতিটি অধ্যায়ের শেষে তিনি একটা করে সংক্ষিপ্ত নৈতিক সারসংক্ষেপ বা ভাবনা যোগ করেছেন। ও ইন্টারেস্টিং। ফলে বইটি শুধু একটা কাহিনী গ্রন্থ থাকছে না, এটা একটা আধ্যাত্মিক পথপ্রদর্শকের মতো হয়ে উঠছে। এটা শুধু বলে না কি ঘটেছিল, বরং বোঝানোর চেষ্টা করে কেন ঘটেছিল আর তা থেকে আমাদের কি শেখার আছে। তার মানে রামের আদর্শ পুত্র, স্বামী বা রাজা হিসেবে ধর্ম পালন, হ্যাঁ, বা ধরুন রাম সীতার ভালোবাসার মাধ্যমে ভক্তির প্রকাশ, এই বিষয়গুলোকে তিনি খুব সচেতনভাবে সামনে এনেছেন। হ্যাঁ, এবং সেই সাথে রাবণের মতো একজন জ্ঞানী ও শক্তিশালী চরিত্রের পতন, সেটার মাধ্যমে শুভ অশুভের দ্বন্দ্বকেও খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আবার হনুমান, লক্ষ্মণ বা ভরতের মতো চরিত্রগুলোর মাধ্যমে ত্যাগ আর বিশ্বাসের মতো গুণাবলীকেও মহিমান্বিত করা হয়েছে। এই মূল ভাবনাগুলোই বইটির কেন্দ্রবিন্দু। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, এই যে এত সরলীকরণ আর স্পষ্ট নৈতিকতার কথা বলা হচ্ছে, এর ফলে কি মূল কাহিনীর কোনো গভীরতা হারিয়ে যায়নি? রিভিউতে কি এই বিষয়ে কোনো সমালোচনার কথা বলা হয়েছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, পর্যালোচনায় এর একটা সমালোচনামূলক দিকও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে কিছু পাঠকের কাছে, বিশেষ করে যারা বাল্মীকি বা তুলসীদাসের মূল মহাকাব্যের কাব্যিক অলঙ্কার বা বিভিন্ন উপকাহিনীর সঙ্গে পরিচিত, তাদের কাছে রাজা গোপালাচারীর সংস্করণটি একটু বেশি উপদেশমূলক বা সরল মনে হতে পারে। অর্থাৎ যারা মহাকাব্যের বিশাল ক্যানভাসটা উপভোগ করেন তাদের জন্য এই সংক্ষিপ্ত রূপটি যথেষ্ট নাও মনে হতে পারে। ঠিক তাই, কিন্তু এখানেই তো বইটির আসল সাফল্য। আচ্ছা, এটি পাণ্ডিত্যপূর্ণ গভীরতা এবং সাধারণ পাঠকের জন্য পাঠযোগ্যতার মধ্যে একটা চমৎকার ভারসাম্য তৈরি করতে পেরেছে। সবার কাছে পৌঁছানোর জন্যই হয়তো এই সরল পথটা বেছে নেওয়া হয়েছিল। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, রাজা গোপালাচারীর রামায়ণ শুধু বীরত্ব বা অ্যাডভেঞ্চারের গল্প নয়। না, একদমই না। এটা আসলে একটা নৈতিক আর আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক। এটি দেখায় কর্তব্য, বিশ্বাস এবং ধর্ম কিভাবে জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষকে পথ দেখাতে পারে। ঠিক। রিভিউতে এটিকে 5 তারকা দিয়ে বলা হয়েছে একটি ক্লাসিক পুনর্কথন যা রাম, সীতা এবং হনুমানের চিরন্তন কাহিনীকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দেয়। আলোচনা শেষ করার আগে আমি একটা ভাবনা উস্কে দিতে চাই। অবশ্যই। আজকের যুগে যেখানে আমাদের গল্প, সিনেমা বা সাহিত্যে আমরা জটিল আর নৈতিকভাবে ধূসর চরিত্র দেখতেই বেশি অভ্যস্ত, হ্যাঁ ঠিক, সেখানে রামায়ণের মতো একটা কাহিনীর প্রাসঙ্গিকতা ঠিক কোথায়?
যেখানে ন্যায় অন্যায় বা ঠিক ভুলের বিভাজনটা এত স্পষ্ট। এই ধরনের একটা সুস্পষ্ট নৈতিক পরিকাঠামো আজকের পাঠকের চিন্তাভাবনাকে কিভাবে প্রভাবিত করতে পারে?